নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স লেভেল এত কম দেখে অবাক হয়ে যাচ্ছি। তার কারণ, যে প্রার্থী তালিকা 2026 সালের নির্বাচনের জন্য তিনি তৈরি করেছেন, সেটা দেখে বোঝা যাচ্ছে যে সেটা প্রার্থী তালিকা নয়, সেটা আত্মঘাতী মানব বোমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মঘাতী হওয়ার এত শখ কিসের জাগলো? কারণ তিনি কি ভয় পাচ্ছেন যে এবার হেরে যেতে পারেন এবং সেই হারটা তার সহ্য হবে না, তাই এমন আত্মঘাতী তালিকা তৈরি করেছেন? মেখলিগঞ্জ থেকে টালিগঞ্জ, বেলেঘাটা থেকে বাঁশদ্রোণী, সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের যা প্রার্থীর ছিরি দেখলে পরে রীতিমতো হৃৎকম্প জাগে। অন্তত তৃণমূলের যদি আমি একজন কেউ হতাম, তাহলে আমার মনে হতো এটা প্রার্থী তালিকা। 2021 সালের সঙ্গে 2026 সালের প্রার্থী তালিকায় প্রায় কোনোই অমিল নেই। সামান্য কিছু এদিক ওদিক করা হয়েছে, কিন্তু প্রায় একই রকম প্রার্থী তালিকা রেখে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা, বালি, গরু, চাকরি, রেশন, এই সব চুরিতে অভিযুক্ত যারা, তাদের নাম সসম্মানে জলজল করছে তৃণমূলের প্রার্থী তালিকায়। জেলখাটা আসামিরা কেউ বাদ নেই। তৃণমূলের প্রার্থী তালিকায় জেলখাটা আসামিরা কেউ বাদ নেই। শুধুমাত্র কি কারণে যে পার্থ চট্টোপাধ্যায় বাদ গেলেন সেটাই একটু প্রশ্নের মুখে পড়ছে। এখন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো মিমস তৈরি হচ্ছে যে পার্থবাবুর বান্ধবীর খাটের তলা থেকে খেলনা পাওয়া গেছিল বলেই নাকি রাগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই প্রার্থী তালিকায় রাখেননি। তার বাইরে তো বাকি জেল খেটেছেন সবাই। বালু থেকে, কুনাল থেকে সকলেই তো প্রার্থী তালিকায় রয়েছেন। তারা জেল খাটা আসামি, তাদের পিঠে রীতিমতো ছাপ্পা রয়েছে জেলের। তারা প্রার্থী তালিকায় জায়গা পেলেন, অথচ এত জেল খেটে ওজন ঝরিয়ে পার্থবাবু জায়গা পেলেন না। নিশ্চয়ই পার্থবাবুর সেই বান্ধবীর খেলনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের কারণ, সেই কারণেই তিনি জায়গা পাননি, এমন সবাই বলছে। মানে মন্দ লোকের মন্দ কথা যাকে বলে। জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি কিছুদিন আগেই চোখের জল ফেলতে ফেলতে পুলিশ ভ্যানে উঠেছিলেন, তিনি বলেছেন যে নতুন করে তিনি যখন প্রার্থী তালিকায় ওয়াশিং মেশিনে ওয়াশড হয়ে তিনি যখন প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন, তিনি তখন পরিষ্কার বলছেন যে কোনো দুর্নীতি হয়নি, রেশনে কোনো দুর্নীতি হয়নি, আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। এই বিষয়টা নিয়ে যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম প্রশ্ন করেছে, উনি তখন বলেছেন ব্যাপারটা সাবজুডিস ম্যাটার, এই নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। তবে আমি কোনো দুর্নীতির মধ্যে অভিযুক্ত নই, কেউ আমাকে বলতে পারবে না যে আমি দুর্নীতিবাজ। ঠিক যেমন পার্থবাবু বলেছিলেন যে আমি এসবের মধ্যে নেই, কেউ বলতে পারবে না, একটা লোকও বলতে পারবে না যে আমি কোনো রকম টাকা খেয়েছি। তার বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়েছে বটে, কিন্তু তিনি কখনো টাকা খাননি। তো ঠিক সেইভাবেই বালুবাবুও সেটাই বলছেন যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নন, সাবজুডিস ম্যাটার বলে তিনি এই নিয়ে কথা বলতে চান না। কিন্তু কোনো না রেশন দুর্নীতি হয়েছে, না তিনি কোনো দুর্নীতিতে যুক্ত, কারণ তিনি তো এখন ওয়াশিং মেশিনে ওয়াশড হয়ে বেরিয়ে এসেছেন। প্রার্থী তালিকায় তা না হলে জায়গা পেলেন কেমন করে? আবার বেলেঘাটার দিকে একটু তাকিয়ে দেখি, সেখানে যিনি প্রার্থী, তিনি সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে বা সর্বত্র গলা ফাটিয়ে যাচ্ছেন তৃণমূলের হয়ে। অথচ এই প্রার্থী একদিনকে প্রিজন ভ্যান চাপড়ে, তার মুখ ভর্তি দাড়ি, উদ্ভ্রান্তের মতো চোখ, তিনি প্রিজন ভ্যান চাপড়ে চিৎকার করে বলেছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমার সামনাসামনি বসান। শুধু তাই নয়, জেলে আত্মহত্যা করার মতো চেষ্টাও তিনি করেছিলেন, এবং যার হুকুমে তিনি জেলে গেছিলেন, সেই রাজীব কুমারের সঙ্গে তাকে আবার দেখা গেল মুখ্যমন্ত্রীর যে ধর্ণামঞ্চ, ধর্ণামঞ্চ না বলে নাট্যমঞ্চ বলাই ভালো, কিছুদিন আগে যে ধর্ণামঞ্চ বা নাট্যমঞ্চ যাই বলুন না কেন, যে মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী বসিয়েছিলেন, সেখানে দেখা গেল ওই হিন্দি চিনি ভাই ভাইয়ের মতো চোর পুলিশ ভাই ভাই। কারণ সেই মঞ্চে, একই মঞ্চে মুখ্যমন্ত্রী যেমন রাজীব কুমারকেও রেখেছেন, তেমনি কুণাল ঘোষকেও রেখেছেন। তো মুখ্যমন্ত্রীর এই বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, বা তার কাছ থেকে সকলের শেখা উচিত যে বাঘে গরুতে এক ঘাটে জল কিভাবে খাওয়াতে হয় মুখ্যমন্ত্রী সেটা যথেষ্ট জানেন। তাই জন্য পুলিশ এবং চোর দুজনকেই এক স্টেজে কি করে দাঁড় করাতে হয় সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন, এবং তারই নজারা আমরা দেখতে পেয়েছি এই স্টেজে, এই ধর্ণা মঞ্চে। 2021 সালের প্রার্থী তালিকায় প্রায় রয়ে গেছে। তার কারণ, মুখ্যমন্ত্রী পরিবর্তন পছন্দ করেন না। যদিও উনি যখন এসেছিলেন তখন বদলা নয় বদল চাই এমন একটা স্লোগান দিয়ে এসেছিলেন, কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো বদল বা পরিবর্তনের একদম পরিপন্থী, বিরোধী, তিনি পছন্দ করেন না। সেই জন্যই কিন্তু এতদিন ধরে এই যে পুরসভার ট্যাক্সের কোনো জায়গাতে 1 টাকা 1 আনাও কিন্তু বৃদ্ধি করা হয়নি। পুরসভার ট্যাক্স বৃদ্ধি করলে যদি মানুষ তার উপর বিরক্ত হয়ে যায়, যদি তার ক্ষমতা কেড়ে নেয়, কারণ উনি জানেন আলটিমেটলি
ডিসিশনটা মানুষই নেবে, গণতন্ত্র, রাজতন্ত্র তো নয়। সুতরাং জনতাই জনার্দন। সুতরাং মানুষের যদি বিরক্তি তৈরি হয়, মানুষ যদি এই পরিবর্তনটাকে না পছন্দ করে এবং তাকে যদি তার খেসারত দিতে হয়, সেই কারণে তিনি কিন্তু কোনো রদবদল পছন্দ করেন না। সেই জন্যই এতদিনের মধ্যেও পুরসভার কোনো ট্যাক্স কিন্তু কখনো বাড়েনি। ঘাট সারানো বা অন্যান্য কাজের জন্য প্রয়োজন বুঝে রাজ্য সরকার বেশ কিছু ট্যাক্স নিতেই পারে। যদিও আমাদের কলকাতার রাস্তাঘাটের চেহারা দেখলে কান্না পায়। কলকাতা সহ কলকাতার বাইরেও রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের যা চেহারা, সেটা দেখলে কান্না পাওয়ারই কথা। এখন সেখানেও সড়ক ডেভেলপমেন্টের জন্য যে টাকা আসছে, সেই টাকাও তো কাটমানি হয়ে চলে যাচ্ছে নেতা মন্ত্রীদের পকেটে। তো কাটমানি কোথায় নেই, সব জায়গাতেই কাটমানি আছে। কিন্তু ধরা যাক যদি সেখানে ডেভেলপমেন্টের জন্য কিছু টাকার দরকার হলো, সেটা রাজ্যবাসীর কাছে যদি আবেদন করা হয় বা কোনো ট্যাক্স বসানো হয়, রাজ্যবাসী যদি রেগে যায়, যদি না দেয় ভোট, যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধাচরণ করে, সেই কারণে সেখানেও কোনো ট্যাক্স বসানো হবে না। কনফিডেন্সের এত অভাব মুখ্যমন্ত্রীর। ইলেকশন কমিশন প্রত্যেকবারই কিছু না কিছু রদবদল করে ভোটের আগে, একে অন্য জায়গায় তাকে অন্য জায়গায় সরানো, এই কাজগুলো ইলেকশন কমিশন করেই থাকে। সেখানে দাঁড়িয়ে কোনোবার কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা যায় না যে এত চেঁচামেচি করছেন, এত সিন ক্রিয়েট করছেন। কিন্তু এবারে মুখ্যমন্ত্রীর ত্রাহি মধুসূদন দশাটা প্রায় চোখে পড়ছে, ভালো রকম চোখে পড়ছে। কারণ মুখ্যমন্ত্রী বলছেন, দেখো আমার সমস্ত লোকগুলোকে সরিয়ে দিল। তার কারণ হিসাব যে ঘেঁটে যাচ্ছে, সমস্ত হিসাব কমিশন ঘেঁটে দিচ্ছে। কারণ কমিশনের এবারে পরিষ্কার টার্গেট যে অনুপ্রাণিত লোকজন যারাই রয়েছেন, অনুপ্রেরণার চাদর যারাই জড়িয়ে এখনো পর্যন্ত ঘুমোচ্ছেন, তাদেরকে সেই অনুপ্রেরণার থেকে সরাতে হবে। তাদেরকে এমন জায়গায় সরাতে হবে যেখানে অনুপ্রেরণা কাজ করবে না। সুতরাং তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে এবং সেখানে এমন কাউকে বসাতে হবে যিনি আইনটা আইনের মতো করেই প্রয়োগ করবেন, সকলের জন্য সমানভাবে। এবং সেই কারণে চিফ সেক্রেটারি থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএম, এসপি সবাইকে একে একে ফল ভুগতে হয়েছে, হচ্ছে এবং হবে। এবং এই বিপুল বদলই মুখ্যমন্ত্রীর ভয় ধরাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী বদল পছন্দ করেন না, পরিবর্তনের বিরোধী তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় নিজের উত্থানের সময়টাকে ভিজুয়ালাইজ করতে পারছেন। 2010 সালে যখন প্রণব মুখোপাধ্যায়ের আমল ছিল, সেই সময় কিন্তু সঠিকভাবে প্রায় অনেকটা এখনকার মতো পরিস্থিতিতেই ভোট হয়েছিল এবং সেই ভোটের যে কি ফলাফল হয়েছিল সে তো আমরা দেখতেই পাচ্ছি। তা নাহলে আজকে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হয়ে যেত, নবম, দশম, একাদশ কিছু হতে পারতো। কিন্তু সেদিনকে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করবার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন একটা নতুন নতুন তৈরি হওয়া দল, তৃণমূল কংগ্রেস। এবং এই তৃণমূল কংগ্রেস, সে যে প্রবল প্রতাপশালী বাম জমানাকে ধূলিসাৎ করে, বাম দুর্গকে ভাঙচুর করে দিয়ে গোটা বাংলা জুড়ে ঘাসফুল ফোটাবে, সেটা কেউ ভাবতে পারেনি। তবে সাধারণ মানুষ ভাবতে পেরেছিল। তাই সাধারণ মানুষ নিজেদের ডিসিশন নিয়েছিল এবং বাম জমানার ইতি হয়ে গেছিল। আজও কিন্তু বামেরা রাজনীতিতে সেইভাবে প্রাসঙ্গিকতা ফিরে পায়নি। তারা চেষ্টা করছে প্রচন্ড, কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠতে পারেনি। কারণ মানুষের মনে এতটাই বিতৃষ্ণা, ঘৃণা জন্মে গেছিল। জনতা জনার্দনের বিক্ষোভ, অ্যান্টি ইনকামবেন্সি, সেগুলোই সব থেকে বড় ফ্যাক্টর হয়েছিল বাম জমানার অবসানের ক্ষেত্রে। ঠিক সেই অ্যান্টি ইনকামবেন্সি আজকেও কিন্তু ফ্যাক্টর হয়ে উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা প্রশাসনিক দফতরে একের পর এক দুর্নীতি, কাটমানি, টাকা চুরি, টাকা খাওয়া খাওয়ি। কোন দফতরটায় বলুন তো ঘুষ না দিয়ে কাজ হয়, কাটমানি না দিয়ে চলে? রাজ্যের প্রতিটা দফতরে ওপর থেকে নিচ পর্যন্ত সরকারি কর্মচারীরা শুধু টাকা চেনে, টাকা। তারা উন্নয়ন করতে পারুক না পারুক, কাজকর্ম কিছু হোক না হোক, টাকাটা যথেষ্ট ভালো করে চেনে। টাকা ফেলো, তারপর কাজ হবে কি না হবে তার কোনো গ্যারেন্টি নেই। সুতরাং রাজ্যবাসী মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ধীরে ধীরে একটু একটু করে হারিয়েছে এবং এখন প্রায় সেটা তলানিতে ঠেকেছে। এবং এই যে প্রার্থী তালিকা মুখ্যমন্ত্রী তৈরি করেছেন, সেখানে খেলোয়াড় থেকে চিত্রতারকা অনেককে টিকিট দিয়েছেন। কিন্তু প্রতিকুর রহমান, যিনি টিকিট পাবেন এই আশা করে বামফ্রন্ট ছেড়ে চলে আসলেন তৃণমূলের ধ্বজা ধরতে, তিনি কি হলো? তাকে নিয়ে কি হলো? তাকে কি টিকিট দেওয়া হলো? দিলেন না মুখ্যমন্ত্রী টিকিট। কারণ মুখ্যমন্ত্রী কাকে টিকিট দেবেন, কাকে দেবেন না, কাকে ইউজ করবেন, কাকে করবেন না, সেটা মুখ্যমন্ত্রী নিজে ডিসাইড করেন। কারণ ওটা একটা ওয়ান ম্যান আর্মি।
এবং সেই কারণে তার আশায় জল ঢেলে দেওয়া হলো। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কিভাবে তার ছায়াসঙ্গীর মতো সমস্ত কাজে মুখ্যমন্ত্রীকে ভালো মন্দর পরামর্শ দিয়েছেন মুকুল রায়। সেই মুকুল রায়ের শেষ সময়ে মুখ্যমন্ত্রী কতটুকু তার পাশে ছিলেন? এটা তৃণমূলের অভ্যাস, প্রথমে ভালো রকম ইউজ করে নেওয়া এবং তারপরে ছুঁড়ে ফেলে দেওয়া। প্রতিকুর রহমান সেটা বুঝতে পারেননি। আসলে প্রতিকুর রহমান বয়সে একটু ছোট, বয়সে এখনো খুব একটা পাকেননি, তাই রাজনীতির অলিগলি অন্ধিসন্ধি খুঁজতে শুরু করেছেন, সবে হাঁটতে শুরু করেছেন, কিন্তু এখনো পাকা রাজনীতিবিদ তো হয়ে ওঠেননি। তাই মুখ্যমন্ত্রীকে মাপতে বা মুখ্যমন্ত্রীর কাজকর্মের হিসাব বা তল খুঁজে পেতে তার ভুল হয়েছিল। সেই কারণে তিনি ভেবেছিলেন হয়তো টিকিটটা পাবেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে পাত্তাও দিলেন না। পার্থ চট্টোপাধ্যায়ও তাই, তিনি পাত্তা পেলেন না। মুখ্যমন্ত্রীর এক সময় ডান হাত ছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়, অথচ প্রার্থী তালিকায় তার নামই নেই, তিনি পাত্তাই পেলেন না। অথচ প্রতিদিন বিরোধীদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে যাওয়া দেবাংশু, পাপোশ দেবাংশু, তার এতদিনের যে ধৈর্য, তার তিনি ফল পেলেন, টিকিটটা তিনি পেয়েছেন। এর মধ্যে একটা বিষয় যেটা যেটা একমাত্র পজিটিভ সাইড এর মধ্যে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শুভেন্দু যুযুতে ভয় পাচ্ছেন না। মানে তিনি শেষ পর্যন্ত লড়াইয়ের মতো লড়াইটা করতে চান এবং ফলে এবার লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ভবানীপুর, সেখানে এবার শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন এবং কিভাবে সেখানে গেরুয়া ঝড় চলেছে সেটা আমরা কিছুদিন আগেই দেখেছি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, তারাও এবার সেইভাবে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও যে খুব সুবিধা মুখ্যমন্ত্রী করতে পারবেন তেমন আভাস পাওয়া যাচ্ছে না। মেসির ঘাড়ে উঠে পড়া অরূপ বিশ্বাস থেকে শুরু করে মহিলা ঘটিত আলটপকা মন্তব্য করা বা মহিলাদের সঙ্গে নানা রকম রঙিন ছবি তোলা রঙিন মদন মিত্র বা রেশন দুর্নীতির পুরোধা বালু, তারা সবাই ভোটে দাঁড় করানো, তাদেরকে সবাইকে ভোটে দাঁড় করানো, এগুলো ব্যাকফায়ার না করে তো যাবে না। কারণ সাধারণ মানুষ এই অপরাধগুলো বা এই অন্যায়গুলো চোখে দেখেছে। ভাতা বা ডিএ দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে রাখা যাবে না। তারা ভাতাও নেবে, ডিএও নেবে, আবার ভোটটাও কিন্তু তৃণমূলের উল্টো দিকে পদ্মফুলকে দেবে। এবং পদ্মফুলের কথায় মনে পড়লো যে এবারে সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে ঝটকা দিলেন অভয়ার মা। পানিহাটি বিধানসভা থেকে অভয়ার মা হচ্ছেন এবার প্রার্থী, এবং অভয়া ফ্যাক্টর যে একটা বিরাট বড় ফ্যাক্টর এইবারের ভোটে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এমন একটা আন্দোলন যেটা অরাজনৈতিক, যেখানে আমরা মানুষ দেখতে পেয়েছে যে সাধারণ অফিস থেকে ফিরে আসা বাঙালি যারা বাড়িতে ফিরে এসির হাওয়ায় ঠান্ডাতে শুয়ে টিভি দেখতে বা মোবাইল স্ক্রোল করতে পছন্দ করত, তারা অফিস থেকে ফিরে এসে সেখানে আর বাড়ি যাচ্ছেন না, তারা দাঁড়িয়ে পড়ছেন মিছিলে। তারা জিজ্ঞাসা করছেন আবার কবে মিছিল হবে, আমরা মিছিলে হাঁটবো, অভয়ার জন্য আমরা অধিকার ছিনিয়ে আনবো, অভয়ার জন্য জাস্টিস ছিনিয়ে আনবো। কিন্তু সেই অভয়া জাস্টিস পায়নি, এবং সেই আগুন প্রত্যেকটা মানুষের মধ্যে ধিক ধিক করে জ্বলছিল, এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেনি এমন কোনো রাজনৈতিক দল নেই। কিন্তু তার মধ্যে থেকে অভয়ার মা একটি দলকে বেছে নিয়েছেন, সেটা হলো বিজেপি। এবারে অভয়ার মা নিজে ভোটে দাঁড়াচ্ছেন বিজেপি প্রার্থী হয়ে পানিহাটি থেকে। সুতরাং সেটাও মুখ্যমন্ত্রীর কাছে অনেক বড় একটা ধাক্কা হয়ে উঠল। 2011-তে মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই পরিবর্তনও হয়েছিল। আবারও মানুষ পরিবর্তন চায়, 2026-এ পরিবর্তন মানুষ চায়, এবং তার ফল হিসেবে বারবার দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর সভাতে লোক হচ্ছে না বলে স্কুলের বাচ্চাদেরকে বিরিয়ানির লোভ দেখিয়ে টেনে নিয়ে আসা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সভায় লোক ভরছে না, অথচ মোদিজি যখন এখানে ব্রিগেডে সভা করলেন সেখানে গিজগিজ করছে লোক। সুতরাং এগুলো তো ফ্যাক্টর বটেই। মানুষকে কত আর বোকা বানানো যায়? মা মাটি মানুষ স্লোগান দিলেই হয় না, মায়ের জন্য ভাবতে হয়। আপনি কি ভেবেছিলেন অভয়ার মায়ের জন্য? আপনি কি ভেবেছিলেন তামান্নার মায়ের জন্য? আপনি কি ভেবেছিলেন কামদুনির মেয়েটির মায়ের জন্য? কোন মায়ের কথা ভেবেছেন আপনি? সুতরাং মা বললেই হয় না, মায়ের কথা ভাবতে হয়। মাটির কথা, মাটি মাফিয়া তো আপনার দলেই বসে আছে। সর্বত্র মাটি বেচে দেওয়া, জলাভূমি বুঝিয়ে সেখানে মাটি ফেলে সেখানে বেচে দিয়ে পয়সা ইনকাম করে নিজের পকেটে এবং ক্যামাক স্ট্রিটে পাঠিয়ে দেওয়া। সুতরাং মাটির কথাও বলা উচিত না। আর মানুষকে আপনি মানুষ মনে করেন? আপনার কাছে তো 30%ই মানুষ, তার বাইরে বাকিরা তো মানুষ নয়।
তাও 30% তারা আপনার কাছে মানুষ নয়, তারা আপনার কাছে দুধেল গাই। মানুষ বলে তো কাউকেই আপনি মনে করেন না। যদি মনে করতেন তাহলে যখন আপনার রাজ্য সরকারের ডিএ দাবিতে যখন রাজ্য সরকারি কর্মচারীরা আপনার কাছে প্রশ্ন তুলেছিল, আপনার কাছে ডিএ চেয়েছিল, তখন আপনি কি বলেছিলেন? ঘেউ ঘেউ করবেন না তো। এটা কি একটা মানুষের মতো কথা, নাকি একটা মানুষের প্রতি উক্তি? সুতরাং মা, মাটি, মানুষ এই তিনটেই ডাহা মিথ্যে আপনাদের জন্য। তাই এই মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে বা সততার প্রতীক স্লোগান দিয়ে আর চিরে ভিজবে না। সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হন, এবার আপনার বিদায় আসন্ন।